হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চকল ভাইয়া এডুবস একাডেমির অনলাইন ক্লাসে আজকে আমি অর্থনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায়ের কিছু এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ, যেখান থেকে প্রত্যেক বছর 2 থেকে 3টা এমসিকিউ চলে আসে, সেই টপিকগুলো নিয়ে কথা বলবো তোমাদের সাথে। তো দেরি না করে চলো চলে যাই আমাদের ক্লাসে। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়, নাম হচ্ছে অর্থনীতির মৌলিক সমস্যা ও তার সমাধান। যেহেতু সমস্যা এবং সমাধান, আগে সমস্যা নিয়ে কথা বলি, পরে সমাধানে যাব। হ্যাঁ, তাহলে দেখো সমস্যাটা কি, আসলে আমাদের সমস্যা কি। আসলে তোমাদের বুঝতে হবে যে অর্থনীতির সংজ্ঞাটা আসলে কি, অর্থনীতিটা আসলে কি বলে। অর্থনীতি বলে আমাদের অভাব অসীম, সম্পদ সীমিত। তার মানে এখানেই তো আমাদের মূল সমস্যাটা তৈরি হয়ে যাচ্ছে যে আমার অভাব অসীম, সম্পদ সীমিত। এখন এই অসীম অভাব সীমিত সম্পদকে কিভাবে কাজে লাগিয়ে, মানে এক একজন কিন্তু এক এক ভাবে চিন্তা করবে, এক একটা ব্যবহার করবে। সব জিনিসের কিন্তু বিকল্প ব্যবহার থাকে। এই বিকল্প ব্যবহারের মধ্যে যে সমন্বয় সাধন করা হয় এবং প্রত্যেকটা মানুষের যে এখানে আচরণ দেখানো হয়, সেটাই হচ্ছে অর্থনীতি। মানে হচ্ছে তোমার একটা জমি আছে, এই জমিতে তুমি ধান করতে পারো, গম করতে পারো। আবার তুমি যদি চাও কিছু ধান করবা, কিছু গম করবা, বা ধান কম গম বেশি, এই যে তোমার যে আচরণ দেখাবে, এখানে এক একজনের আচরণ এক এক রকম হবে। তো এই ক্ষেত্রে তোমাদের এখানে দেখতে হবে যে অসীম অভাব ও সীমিত সম্পদের বিকল্প ব্যবহারের মধ্যে সমন্বয় সাধন করে মানুষের যে আচরণ বিশ্লেষণ, তোমার যে আচরণ বিশ্লেষণ, এই আচরণ বিশ্লেষণকে কি বলে, অর্থনীতি বলে। এই কথাটা কে বলছে? এটাই হচ্ছে অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা। এটা কে বলছে? রবিন্স। কে বলছে? রবিন্স। এইভাবে কিন্তু এমসিকিউ প্রশ্ন চলে আসে, অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছে? বলতে হবে কি, রবিন্স। আচ্ছা, এখন দেখো এই সংজ্ঞা থেকে বুঝতে পারছি যে আমাদের সম্পদ সীমিত, অভাব অসীম। সম্পদ সীমিত, অভাব অসীম। আর এই কারণে আমরা কি মানে এখানে আমাদের দেখা দিবে হচ্ছে স্কারসিটি, মানে হচ্ছে দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা মানে কি? সম্পদের স্বল্পতা। কিসের স্বল্পতা? সম্পদের স্বল্পতা বা অপ্রাচুর্যতা। আর এই দুষ্প্রাপ্যতা দেখার জন্য, দুষ্প্রাপ্যতা দেখা দেওয়া, তার মানে কি আমাদের অর্থনৈতিক যে সমস্যার প্রধান কারণ কি ভাইয়া, বলতে পারো? প্রধান কারণ হচ্ছে দুষ্প্রাপ্যতা। প্রধান কারণ কি? দুষ্প্রাপ্যতা। এই দুষ্প্রাপ্যতার কারণে আমাদের কি করতে হয়? কোনো অভাব আগে পূরণ করতে হয়, কোনো অভাব পরে পূরণ করতে হয়। কারণ সম্পদ তো আমাদের কাছে অল্প, সম্পদ কি অল্প, যে কারণে কোনো অভাব আমরা আগে পূরণ করি, কোনো অভাব আমরা পরে পূরণ করি। এই কারণে আমাদের কি করতে হয়? নির্বাচন করতে হয়। এখন কথা হলো, আমার কাছে যদি সম্পদের দুষ্প্রাপ্যতা না থাকতো, কি না থাকতো, তাহলে কিন্তু আমার এই নির্বাচন করতে হতো না। নির্বাচন কি করতে হতো? তার মানে কি, এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলা হয় যে অর্থনীতির যমজ সমস্যা কাকে বলা হয়? কি অর্থনীতির যমজ সমস্যা কি? যমজ মানে দুইটা, মানে কি যমজ কি? একটার সাথে কি একটা অটোমেটিক পৃথিবীতে আসে। তার মানে কি একটা সমস্যার সাথে আরেকটা সমস্যা অটোমেটিক তৈরি হবে। এই অটোমেটিক তৈরি হওয়া মানে হচ্ছে অর্থনীতির যমজ সমস্যা, মানে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন, এই দুইটাকে কি বলা হয়? অর্থনীতির যমজ সমস্যা। কারণ যখনই দুষ্প্রাপ্যতা দেখা দিবে, তখনই তোমাকে একটা অভাব পূরণ করতে হবে, আরেকটা অভাব ছাড়তে হবে। তখনই তোমাকে কি করতে হবে? নির্বাচন করতে হবে। আর নির্বাচন করতে গেলে তুমি কয়টা প্রশ্নের সম্মুখীন হবা? 3টা প্রশ্নের। কি উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব। এই 3টা প্রশ্নকে বলা হয় অর্থনীতির কি সমস্যা ভাইয়া? মৌলিক সমস্যা। কি সমস্যা? অর্থনীতির মৌলিক সমস্যা। তার মানে কি, আমরা এখান থেকে এই পর্যন্ত কি বুঝলাম? সম্পদ সীমিত, অভাব অসীম, যে কারণে দেখা দিচ্ছে কি ভাইয়া? দুষ্প্রাপ্যতা। আর এই দুষ্প্রাপ্যতার কারণে আমাকে অটোমেটিক তৈরি হয়েছে কি? নির্বাচন করতে বাধ্য হয়েছে। নির্বাচন মানে কি? অভাবের গুরুত্ব নির্বাচন। কি নির্বাচন? অভাবের গুরুত্ব নির্বাচন। আর এই নির্বাচন করতে গেলে আমি 3টা প্রশ্নের সম্মুখীন হই। কয়টা প্রশ্নের সম্মুখীন হই? 3টা প্রশ্নের। সেই 3টা প্রশ্ন হচ্ছে অর্থনীতির মৌলিক সমস্যা। কয়টি? 3টি। কে উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব। আর যখন আমরা এই 3টা প্রশ্নের উত্তর পেয়ে যাই, কয়টা প্রশ্ন? এই 3টা প্রশ্নের উত্তর পেয়ে যাই, তখন একটা নেই, বাকিগুলা ছেড়ে দেই। বাকিগুলা যে ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার মধ্যে সবচেয়ে যেটা ভালো তাকে বলতেছি কি ছেড়ে দেওয়া, মানে কি সুযোগ ব্যয়। যেটা আমরা ছেড়ে দিই, মানে যতটুক ছেড়ে দিতে হয়, কি উৎকৃষ্ট যে জিনিসটা সবচেয়ে বেশি ছেড়ে দেয়, সেটাই হচ্ছে কি সুযোগ ব্যয়। আর এই সুযোগ ব্যয়টাকে যখন আমরা রেখাচিত্রের মাধ্যমে আঁকাবো, তখনই তৈরি হয়ে যাবে কি উৎপাদন সম্ভাবনা রেখা। তার মানে টোটাল চ্যাপ্টারের ট্রেইলার ছিল এটা, যে এই চ্যাপ্টারে আসলে আছে কি। তার মানে কি
অভাব অসীম, সম্পদ সীমিত। দেখা দিচ্ছে দুষ্প্রাপ্যতা, দুষ্প্রাপ্যতার কারণে কোনো অভাব আমাকে আগে পূরণ করতে হয়েছে, কোনো অভাব পরে। এই কারণে কি নির্বাচন করতে হয়েছে, নির্বাচন করতে গেলে তিনটা সমস্যার সম্মুখীন হয়েছি। কি উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব। তখন যখন আমরা একটা জিনিস নির্বাচন করি, আরেকটা জিনিস ছেড়ে দেই, তখন তৈরি হয় কি সুযোগ ব্যয়। আর এই সুযোগ ব্যয় মানে হচ্ছে যতটুকু আমরা ছেড়ে দিতে হয় সেটাই হচ্ছে আমাদের জন্য কি ব্যয়, সুযোগ ব্যয়। এই সুযোগ ব্যয় থেকে আমাদের তৈরি হয় কি উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে চলো সামনের দিকে এগিয়ে যাই। তাহলে দেখো এই জায়গা থেকে আমাদের কিছু ইম্পর্টেন্ট ব্যক্তির নাম চলে আসছে। এই ব্যক্তির নামগুলো আমাদের বিভিন্ন গাইডে, টেস্ট পেপারে এলোমেলো ভাবে দেওয়া আছে, কিন্তু এখান থেকে প্রত্যেক বছর একটা করে এমসিকিউ আসবে। এখন দেখো ব্যক্তির নামের ক্ষেত্রে আমি যদি প্রথমে বলি অ্যাডাম স্মিথ, মিস্টার স্মিথ ভাইয়া কি বলছে, তিনি হচ্ছে অর্থনীতির জন্য কি জন্য, অর্থনীতির জন্য। তার মানে অদৃশ্য হস্ত, ওই যে দাম ব্যবস্থা, অদৃশ্য হস্ত মানে কি দাম ব্যবস্থা। এই দাম ব্যবস্থা যে ইনভিজিবল হ্যান্ড, অদৃশ্য শক্তি, এই কথাটা কে বলছে, এই কথাটা বলছে অ্যাডাম স্মিথ। কে বলছে, অ্যাডাম স্মিথ। সম্পদের বিজ্ঞান, তার মানে কি সম্পদ নিয়ে যেহেতু কথা বলছে, সম্পদের বিজ্ঞান, কল্যাণের বিজ্ঞান, কে বলছে অ্যাডাম স্মিথ। মানে অ্যাডাম স্মিথ রিলেটেড প্রথম অধ্যায়ে যতগুলো কথা আছে সব এক ছকের ভিতরে দেওয়া আছে, তোমরা যাতে কনফিউশনে না পড়ো। এখন দেখো এটা হচ্ছে আমার প্রিয় ব্যক্তি, আচ্ছা এটা হচ্ছে পল অ্যান্থনি স্যামুয়েলসন। তিনি হচ্ছে আধুনিক অর্থনীতির জনক। আধুনিক অর্থনীতির জনক কে, আধুনিক অর্থনীতির জনক হচ্ছে স্মিথ। অর্থনীতির জনক কে, স্মিথ। আধুনিক অর্থনীতির জনক হচ্ছে স্যামুয়েলসন। কে, স্যামুয়েলসন। ওই যে আমরা যে তিনটা অর্থনীতির মৌলিক সমস্যা, কি অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি, তিনটি। কে বলছে ভাইয়া, এভাবে চলে আসে, আসবে কি বলবা কি স্যামুয়েলসন। তাহলে মৌলিক অর্থনীতির সমস্যা প্রকৃতি বিশ্লেষণ করে সংজ্ঞা প্রদান করেছে কে, স্যামুয়েলসন। কারণ কি অর্থনীতির মৌলিক সমস্যা যে তিনটি, এটা বলছে স্যামুয়েলসন, তার মানে তার সংজ্ঞাতে অবশ্যই বলছে মৌলিক অর্থনীতির সমস্যার প্রকৃতি বিশ্লেষণ করে সংজ্ঞা বলেছে স্যামুয়েলসন। তার মানে কি এখান থেকে আমরা বলতে পারি নির্বাচনের বিজ্ঞান কে বলেছে, নির্বাচনের বিজ্ঞান স্যামুয়েলসন। অপ্রাচুর্যের বিজ্ঞান কে বলেছে, স্যামুয়েলসন। কথা ক্লিয়ার, ভেজাল আছে? আচ্ছা দেখো, এখন দেখো এই লিওনেল, লিওন না কিন্তু এটা, হ্যাঁ এটা হচ্ছে লিওনেল রবিন্স, দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স। এই গ্রন্থটির লেখক কে, এভাবে প্রশ্ন চলে আসে, রবিন্স। অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান, ওই যে প্রথমেই যে সংজ্ঞাটা বলেছিলাম অভাব অসীম, এই যে অভাব অসীম, সীমিত সম্পদ, এই যে সংজ্ঞাটা বলেছে, এখানে এই সংজ্ঞাটা বলেছে কে, রবিন্স। সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছে কে, রবিন্স। এবং তার সংজ্ঞার ভিতরে সম্পদের পূর্ণ ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে। কি ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে, সম্পদের পূর্ণ ব্যবহার। আর সর্বপ্রথম দুষ্প্রাপ্যতার শব্দটির ধারণা দিয়েছে কে, রবিন্স। এইভাবে চলে আসে, দুষ্প্রাপ্যতা শব্দটি ধারণা দিয়েছে কে, রবিন্স। এই কারণে দুষ্প্রাপ্যতার বিজ্ঞান কে বলেছে, রবিন্স। স্বল্পতার বিজ্ঞান কে বলেছে, রবিন্স। সায়েন্স অফ স্কারসিটি কে বলেছে, রবিন্স। আরো কিছু খুচরা ব্যক্তি আছে যাদের নাম আমরা এখন বলবো। বেনহাম, কে বলছি, বেনহাম। বেনহাম মানে, বেনহাম বলছে মানুষ বাছাই করতে বাধ্য হয় বলেই অর্থনৈতিক সমস্যা তৈরি হয়। মানে কি, তোমার যদি বাছাই করার অপশন না থাকতো, দুনিয়াতে যা আছে তাই খাইতে হবে, যা আছে তাকে বিয়ে করতে হবে, তুমি এখানে কোনো বাছাই করতে পারবে না, তাহলে কি তোমার এই নির্বাচন, তোমার এই দুষ্প্রাপ্যতা, এ ধরনের সমস্যায় তুমি পড়তা না। তুমি বাছাই করতে বাধ্য হও বলেই তোমাকে কি করতে হয়, এই অর্থনীতির সমস্যা পড়তে হয়। কে বলছে, বেনহাম। র্যাগনার ফিশ বলছে অর্থনীতি দুই প্রকার, ব্যষ্টিক অর্থনীতি মানে মাইক্রো ইকোনমিক্স, সামষ্টিক অর্থনীতি মানে হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। আর কেইন্স একটা বই নাম দিছে, এই অধ্যায়ে তার একটা নাম আছে শুধু বই রিলেটেড, তার নামে আরো কিছু ব্যাপার আছে, নবম অধ্যায়ে আমরা আলোচনা করব। বইটার নাম হচ্ছে দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। ওই যে নবম অধ্যায়ে মানি 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 মানি, আপনার নাম মানি মানি। আচ্ছা দেখো কথা কি বোঝা গেছে, যে কেইন্সের দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। ঘটনা বুঝতে পারছো যে এই ছকটা পড়লে ব্যক্তি রিলেটেড যদি কোনো এমসিকিউ আসে, এখান থেকে তুমি 100% কমন পাবা, গ্যারান্টি। নেক্সট, সম্পদ। তাহলে আমাদের কি সম্পদ ছিল কি সীমিত, সম্পদ ছিল কি সীমিত, অভাব ছিল কি অসীম। তাহলে সম্পদ, সম্পদ বস্তুগত হতে পারে, অবস্তুগত হতে পারে। বাংলা একটা আছে না, বিলাসী আমার সম্পত্তি নয় সম্পদ। তো অর্থনীতির ভাষায় সম্পত্তি আর সম্পদ একই জিনিস। কথা বোঝা গেছে? অর্থনীতি ভাষায় কিন্তু সম্পত্তি আবেগ নিয়ে বেশি কাজ করবে না, ডাইরেক্ট আলাপ যে লেনদেন কি করতে হবে, লেনদেন থাকতে হবে। সম্পত্তি তৈরি সেটা কি করা যাবে, লেনদেন। তার মানে কি প্রথম কথা হচ্ছে বস্তুগত এবং অবস্তুগত দ্রব্যের কি থাকতে হবে, উপযোগ। মানে কি সেটা দিয়ে আমার কোনো না কোনো অভাব পূরণ করার ক্ষমতা থাকতে হবে। কি থাকতে হবে, অভাব পূরণ করতে পারে। যেমন ফ্যান বাতাস, বাতাস দেয়, বাতি আলো দেয়,
গার্লফ্রেন্ড, ভালোবাসা দেয়, মানে আমার কোনো না কোনো কিছুর অভাব সে যদি পূরণ করে তাহলে সে আমার জন্য কি হবে, সম্পদ। আদারওয়াইজ সে আমার জন্য সম্পদ হবে না। যেমন কাঁঠালের পাতা ছাগলের জন্য সম্পদ, মানুষের জন্য কিন্তু সম্পদ নয়, মাথায় রাখতে হবে। যোগান সীমাবদ্ধ, যেমন ওই জিনিস, যে জিনিসটা তুমি প্রকৃতিতে এমনি পাও সেটাকে তুমি সম্পদ মনে করবা। যেমন বাতাস তুমি প্রকৃতিতে এমনি পাচ্ছ, মানে বায়ু, অক্সিজেন এমনি পাচ্ছ, তাহলে তুমি তো এটা তোমার জন্য সম্পদ মনে করবা না। আবার সূর্যের আলো তুমি এমনি পাচ্ছ, তুমি কি এটা কি টাকা দিয়ে গাই এই সূর্যের আলোটুকু নিতে পারবি না, আমি এই সূর্যের আলোটুকু নিবো, এটা আমার সম্পদ, আমার ভাগের অংশ। যেমন প্রকৃতিতে যে জিনিস তুমি এমনি পাও, মানে কি যোগান অসীম, সেই জিনিস তোমার জন্য সম্পদ না। কিন্তু যোগান সীমাবদ্ধ, মানে কি যে টাকা বেশি পাওয়া যায় না, মানে টাকা তোমার জন্য সম্পদ। গার্লফ্রেন্ড বেশি পাওয়া যায় না, এই কারণে কি গার্লফ্রেন্ড তোমার জন্য কি সম্পদ। তার মানে কি যোগান সীমাবদ্ধ থাকবে। হস্তান্তর যোগ্যতা থাকতে হবে, মানে কি এক হাত থেকে আরেক হাতে যেতে হবে। এক হাত থেকে, এই যে জ্ঞান সম্পদ, কারণ কি আমি তোমার কাছে টাকা নিচ্ছি, তোমাকে জ্ঞান দিচ্ছি। এই যে দেখো তোমার সাথে কি কি করতেছি, হস্তান্তর যোগ্যতা, জ্ঞানের বিনিময়ে তুমি আমাকে সাথে কি করতেছো, টাকা দিচ্ছ। বাহ্যিকতা, ওই যে দেখো বাহ্যিকতা এবং কি থাকতে হবে, বিনিময় মূল্য থাকতে হবে। তার মানে এই চারটা হচ্ছে সম্পদের বৈশিষ্ট্য। এমসিকিউ প্রশ্ন চলে আসবে। সংজ্ঞা, এটাই কিন্তু সংজ্ঞা। তার মানে যেসব বস্তুগত এবং অবস্তুগত দ্রব্যের উপযোগ আছে, যোগান সীমাবদ্ধ, হস্তান্তর যোগ্যতা আছে, বাহ্যিকতা ও বিনিময় মূল্য রয়েছে, তাকে সম্পদ বলে। এবং এই জায়গা থেকে নিচে বহুপদী এমসিকিউর মধ্যে এখান থেকে দুইটাও দিবে, একটা দিবে না, দিয়ে বলবে কোনটি সম্পদের বৈশিষ্ট্য নয়। আমার এই চারটায় মুখস্থ করতে হবে। ওই গাইডে তিনটা আছে, দুইটা আছে, ওগুলো মুখস্থ করো না। যে কোনো যে কোনো চারটার মধ্যে যে কোনো কয়টা দিয়ে দিতে পারে, যে কোনো দুইটা দিয়ে দিতে পারে। তো তোমাকে যখন পারফেক্ট প্রিপারেশন নিতে চাবা, তোমাকে পারফেক্টলি চিন্তা করতে হবে যে না, আমি A to Z জানি, প্রশ্ন যদি নাড়া দেয় আমাকে কিছুই করতে পারবে না, আমি হেলবো না। ওকে ডান। সম্পদ তার মানে কি, যে সব বস্তুগত অবস্তুগত দ্রব্যের উপযোগ আছে, 1, 2 যোগান সীমাবদ্ধ, 3 হস্তান্তর যোগ্যতা, 4 বাহ্যিকতা ও 5 বিনিময় মূল্য রয়েছে, তাকে সম্পদ বলে। তাহলে অভাব, অভাব জিনিসটা কি? অভাব মানে কি, ভাবের অভাব নাকি কুভাব? অভাব না, মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে, কার সাপেক্ষে? মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এরূপ পণ্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে কি বলে? অভাব বলে। ভাই এটা তো বইয়ের মধ্যে আছে, আপনিও বললেন, একটু আলাদা করে বলেন। যেমন ধরো এখানে অভাব হতে হলে তোমাকে 3টা শর্ত আগে পূরণ করতে হবে। সেটা হচ্ছে দ্রব্য ক্রয় করার ইচ্ছা। কি করার ইচ্ছা? ক্রয় ক্ষমতা বা সামর্থ্য। আর দ্রব্য ক্রয়ের জন্য অর্থ ব্যয় করার ইচ্ছা। দ্রব্য ক্রয়ের জন্য কি করার ইচ্ছা? অর্থ ব্যয় করার ইচ্ছা। এখন তাহলে তোমার জন্য অভাব হবে। যেমন ধরো তোমার কাছে, তোমার মনে খুব চাই ক্যাটরিনা যদি আমার গার্লফ্রেন্ড হতো। ক্যাটরিনা তোমার কাছে অভাব অভাব ফিল হচ্ছে, কিন্তু তোমার বন্ধু বলতেছে যে ক্যাটরিনার চাষ, ক্যাটরিনার জন্য যে টাকাটা লাগবো সেটা কি তোর কাছে আছে? মানে কি সামর্থ্য আছে? বন্ধু বললো হ, সামর্থ্য আছে। এখন সামর্থ্য আছে, তারপরে ক্যাটরিনার অভাব পূরণ করতে চাচ্ছে, ক্যাটরিনাকেও চাচ্ছে, মানে ক্যাটরিনাকে পাইতে যাচ্ছে, তাহলে সামর্থ্যও আছে, দ্রব্য পাবার ইচ্ছাও আছে। কিন্তু আরেক বন্ধু বলেছে তুই যে কিপটার কিপটা, তুই কি ওই ক্যাটরিনার পেছনে এতগুলো টাকা খরচ করবি? জীবনও করবি না। তার মানে কি অবশ্যই তার জন্য কি ওই দ্রব্য ক্রয়ের জন্য অর্থ ব্যয় করার কি থাকতে হবে? ইচ্ছা থাকতে হবে। দেন সেটা তোমার জন্য কি? অভাব। যে কারণে সংজ্ঞার ভিতরে সুন্দর করে বলছে মানুষের ক্রয় ক্ষমতা মানে যে সামর্থ্য, ক্রয় ক্ষমতার সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এরূপ পণ্য বা সেবা পাওয়া আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে অভাব বলে। তার মানে আরেক বন্ধু বলতেছে তুই জরিনারে বিয়ে কর, ক্যাটরিনা লাগবে না। তো কারণ কি তার ভিতরে কি আছে? যদি আগের দুইটা থেকেও থাকে, পরেরটা নাই, সে কি কৃপণ। আচ্ছা, তার মানে কি অভাব পূরণের শর্ত কয়টি? অভাব পূরণের শর্ত হচ্ছে 3টি। আচ্ছা, এখন অভাব পূরণের শর্ত 3টি, তাহলে অভাব মোচন মানে তুমি যে অভাবটা মোচন করবা, মানে কি অভাব মিটাবা, এটার কর্মপর্যায় কয়টি? এটার কর্মপর্যায় কিন্তু 4টি। মাথায় রাখতে হবে কর্মপর্যায় কয়টি? 4টি। কি কি? দেখো অভাব, এই যে এই জায়গাটাতে আমরা একটু ক্লিয়ার করে নেই, খেয়াল করি। দেখো আচ্ছা, দেখো অভাব মোচনের কর্মপর্যায় কয়টি? 4টি। দেখো কোনো কিছু যদি অভাব ফিল করো, তার প্রথম কাজটা হচ্ছে তোমাকে কি করতে হবে? উৎপাদন করতে হবে। কি করতে হবে? উৎপাদন। তাহলে প্রথম কর্মপর্যায়ে চলে আসলো কি ভাইয়া? উৎপাদন। উৎপাদন, যেমন তুমি মাছ খেতে চাও। কি খেতে চাও? মাছ। আমি মাছ খাবো, তাহলে মাছ খাওয়ার জন্য কাউকে না কাউকে তো মাছ উৎপাদন করতে হবে। তাহলে কেউ মাছ উৎপাদন করলো, উৎপাদন করার পরে কি শেষ? তুমি কি যা ডুব দিয়ে মাছ খাবা? না। তার মানে কি তোমাকে কোন পর্যন্ত আসতে হবে? অভাব মোচন হবে কখন? ভোগ। ভোগের মাধ্যমে আমরা কি করি? অভাব মোচন করে থাকি। যখন আমি কোনো কিছু ভোগ করলাম, মানে হচ্ছে তার অভাব আমি পূর্ণ হলো, তার অভাব আমার কি হলো? পূর্ণ হলো। অনেক কিছু আছে ভোগ করলেও আরো ভোগ করতে ইচ্ছা করে, বললাম না? আসো লাইনে আসি।
আচ্ছা দেখো, উৎপাদন আগে তার মানে কি, অভাব মোচন করতে গেলে প্রথম কাজটাই হচ্ছে কি উৎপাদন, মানে সমাধানের প্রথম কথা হলো তোমাকে উৎপাদন করতে হবে। কি করতে হবে? উৎপাদন। আর অভাব শেষ হবে কিসের মাধ্যমে? ভোগের মাধ্যমে। তাহলে এই যে উৎপাদন থেকে ভোগ পর্যন্ত যেতে হলে তোমাকে আরো দুটা রাস্তা পার হতে হবে। এই যে লোক এখানে কি করেছে দেখো, খেয়াল করো, যে লোক উৎপাদন করেছে সে বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে সে কি করছে, কিছু বিক্রি করার জন্য গেছে, তোমার কাছ থেকে টাকা নিল, তুমি কি করলা? বিনিময় করলা তার সাথে, টাকার বিনিময়ে মাছ কিনে নিলা, নিয়ে বউকে দাও আর মাকে দাও, গার্লফ্রেন্ডকে দাও, যাকে দাও, বাসায় রান্না করার জন্য পাঠাইছো। সে কি করবে? রান্না করার পরে সম্পূর্ণ মাছটাই তো তোমাকে দিবে না, নিজে খাবে, আর তোমার ছেলে পেলে, বাবা মা ভাই সবাইকে দিবে। তার মানে কি বিনিময়ের পরে চলে আসবে কি বন্টন। কি হবে? বন্টন। বন্টন হওয়ার পরে যে অংশটা তুমি পেয়েছো সেটাই তুমি কি করবা? ভোগ। তার মানে অভাব মোচনের কর্মপর্যায় মানে কি, তোমাকে উৎপাদন থেকে ভোগ পর্যন্ত যেতে হলে মাঝখানে আরো দুইটা রাস্তা আছে, বিনিময় এবং বন্টন। অভাব মোচনের কর্মপর্যায় কয়টি? চারটি। কয়টি? চারটি। আচ্ছা, এখন দেখো, এই যে অভাবজনিত সমস্যার সমাধানের কর্মপর্যায় কয়টি? তাহলে চারটি। অভাবজনিত সমস্যার সমাধানের প্রধান উপায় কি? প্রধান উপায় মানে কি? প্রধান উপায় হচ্ছে উৎপাদন। উৎপাদন না করলে, কেউ মাছ উৎপাদন না করলে খাবা কি? আচ্ছা, একটি দেশের জাতীয় উন্নয়নের চাবিকাঠি, মানে একটা দেশের জাতীয় উন্নয়ন হবে কিসের কারণে? উৎপাদন। কথা কি বুঝতে পারছো? এই এমসিকিউ গুলো আসে, আমরা সুন্দর করে আমাদের লেকচার শিট গুলাতে এমন ভাবে পিডিএফ এই জিনিসগুলো দিচ্ছি, তার মানে কি তোমাকে এলোমেলো ভাবে শিখতে হবে না, সব জিনিস একসাথে আছে। তার মানে কি অভাবের শর্ত কয়টি? তিনটি। অভাব মোচনের কর্মপর্যায় কয়টি? চারটি। অভাবজনিত সমস্যা সমাধানের প্রধান উপায় কি? উৎপাদন। একটি দেশের জাতীয় উন্নয়নের মূল চাবিকাঠি কি? উৎপাদন। আচ্ছা, তাহলে এই যে অভাব কি? অসীম। তাহলে আমরা কি জানি? অর্থনীতির সকল কর্মকাণ্ডের মূলে কি? অভাব। তোমার কাছে যদি অভাব না থাকতো ভাই, তুমি পড়াশোনা করতো না। আজকাল এই যে জ্ঞান অর্জনের জন্য মানুষ পড়াশোনা করে ওই চলে গেছে। তুমি পড়াশোনা করতেছো কি? তোমার একটা বউ লাগবো, বাড়ি লাগবো, গাড়ি লাগবো, চাকরি লাগবো, পড়াশোনা করে তাড়াতাড়ি একটা বিয়ে করা লাগবে। এই কারণে তুমি কি করতেছো? তোমার এই অভাব আছে বিদায় তুমি কি করতেছো ভাইয়া? তুমি তুমি কি করতেছো? পড়াশোনা। আদারওয়াইজ জীবনেও না। আমার মনে হয় না। পড়াচ্ছি তো অনেকদিন যাবত, কেউ যে জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করতেছে এটা কি তুমি ফিল করে বলো তো? আর মেয়েরা পড়াশোনা করতেছে কিসের কারণে? সুন্দর একটা একটা রেজাল্ট হবে, চাকরি বাকরি হোক না হোক, একটা বিশেষ ক্যাডার ধরে বিয়ে করে ফেলবো নাকি? তার অভাবের কারণে পড়াশোনা করতেছে। তার মানে কি সকল অর্থনৈতিক কর্মকাণ্ড, মানে এই যে পড়াশোনা, খাওয়া দাওয়া, ঘুম, চেহারার যত্ন, সবকিছুর মূলে হইতেছে কি? অভাব। সবকিছুর মূলে কি? অভাব। অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ, অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ বলছিলাম কি? যে দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতার সাথে কে চলে আসছিল? দুষ্প্রাপ্যতার সাথে চলে আসছিল কি? নির্বাচন। তার মানে কি যমজ সমস্যা দুইটি, দুষ্প্রাপ্যতা, নির্বাচন। কিন্তু প্রধান কারণ কি? দুষ্প্রাপ্যতা। মানুষের সকল কর্মপ্রচেষ্টা কিসের জন্য? দিন শেষে ভোগ করতে হবে। কিসের জন্য? ওই যে কর্মপ্রচেষ্টা। উৎপাদন থেকে কি থেকে, এই যে আগের টপিকে ছিল উৎপাদন থেকে ভোগ পর্যন্ত যাইতে হলে এই যে কর্মপ্রচেষ্টা কিসের জন্য? তাহলে ভোগের জন্য। তারপরে মানুষের এই যে দেখো, ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ হয়ে যায়। ভোগ মানে কি? তুমি ভোগ করছো মানে কি? তার স্বাদ নিছো, মাছের স্বাদ নিছো, ফ্যান বাতাস ভোগ করছো। তার মানে কি? তুমি যাই ভোগ করছো তার কি নিয়ে নিছো? স্বাদ নিয়ে নিছো। ভোগ করা মানে হচ্ছে স্বাদ নিয়ে নেওয়া। স্বাদ নিয়ে নেওয়া মানে হচ্ছে ইয়ামি। ইয়ামি মানে হচ্ছে উপযোগ। ইয়ামি মানে কি? উপযোগ। মানে কি? ভোগ বলে। কি বলে? ভোগ। কোনো কিছুর উপযোগ মানে ভোগ মানে হচ্ছে উপযোগ নেওয়া। ভোগ মানে হচ্ছে কি করা? ওই দ্রব্যের উপযোগ নেওয়া। তার মানে ভোগের মাধ্যমে তাহলে কি শেষ হয়? অভাব পূরণ হয়। আর অভাব পূরণ হয় মানে কি? ওই দ্রব্যের উপযোগ নিঃশেষ হয়। কি হয়? ওই দ্রব্যের উপযোগ। তার মানে দেখো, দ্রব্য ব্যবহার ও ভোগ থেকে আমরা আসলে কি পাই? আমরা পাই উপযোগ। কি পাই? আর উপযোগ নিঃশেষ হয় কিসের দ্বারা? উপযোগ নিঃশেষ হয় কিসের দ্বারা? ভোগ দ্বারা। মানে কি? একবার খাই ফেললে শেষ। আচ্ছা, মানুষ অভাব পূরণ করে কিসের দ্বারা? মানুষের অভাব পূরণ হয় কিসের দ্বারা? ভোগের দ্বারা। মানুষের অভাব পূরণ হয় কিসের দ্বারা? ভোগের দ্বারা। দ্রব্যের উপযোগ মানুষের আসলে কি পূরণ করে ভাইয়া? অভাব। মানে কি? আমরা উপযোগ যখন গ্রহণ করি তখন আমাদের কি হয়ে যায়? অভাব খালাস হয়ে যায়। ওকে, ডান। আচ্ছা দেখো, মানুষের প্রয়োজনীয় অভাব পূরণ করার প্রক্রিয়াই হচ্ছে কি? নির্বাচন। কোন অভাবটা তোমার জন্য প্রয়োজনীয় সেটাই বাছাই করার যে প্রক্রিয়া, পূরণ করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে আমাদের জন্য নির্বাচন। তাহলে দেখো, এই জিনিসগুলো থেকে প্যাচের এমসিকিউ আসে। তোমরা একটু মনোযোগ দিয়ে পড়লে আশা করি এই ভিডিও থেকে তোমাদের এই চ্যাপ্টারের কঠিন এমসিকিউ গুলা সমাধান হয়ে যাবে। আচ্ছা, দুষ্প্রাপ্যতা মানে কি বোঝায়? দুষ্প্রাপ্যতা মানে কি বোঝায় ভাই বলো? দুষ্প্রাপ্যতা মানে কি বোঝায়? বলো বলো, দুষ্প্রাপ্যতা মানে কি? সম্পদের স্বল্পতা। সম্পদের কি? স্বল্পতা। অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতা, সম্পদের স্বল্পতা, সীমিত সম্পদ। অর্থনৈতিক সমস্যার মূলে হইতেছে অভাব, কিন্তু প্রধান কারণ কি? মূলে অভাব। অর্থনৈতিক সমস্যার মূলে কি? অভাব, কিন্তু প্রধান কারণ দুষ্প্রাপ্যতা। প্রধান কারণ
দুষ্প্রাপ্যতা। এই যে এই দুইটা এমসিকিউ নিয়ে কিন্তু তোমরা প্যাচে পড়বা। অর্থনৈতিক সমস্যার মূলে হচ্ছে অভাব, আর অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ দুষ্প্রাপ্যতা। আর এই যে যমজ সমস্যা নয়, দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। দুষ্প্রাপ্যতা ও নির্বাচন, দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। তার মানে এখান থেকে তুমি কি বলতে পারো অর্থনৈতিক সমস্যা প্রধানত বা মূলত কয়টি? দুইটি। ওই যে স্বল্পতা মানে দুষ্প্রাপ্যতা, দুই হচ্ছে কি নির্বাচন। অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি? তিনটি। কি উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, তাহলে নির্বাচন নির্বাচন এত যে বলতেছেন ভাইয়া, তাহলে নির্বাচন মানে কি বোঝাচ্ছে? নির্বাচন মানে কি বোঝাচ্ছে? নির্বাচন মানে কি বোঝাচ্ছে? নির্বাচন মানে বোঝাচ্ছে, এখানে খেয়াল করো, নির্বাচন মানে কি বোঝাচ্ছে? নির্বাচন বলতে অভাবের গুরুত্ব নির্বাচন। কার নির্বাচন? অভাবের গুরুত্ব, অভাবের অগ্রাধিকার বাঁচাই, সম্পদের দক্ষ ব্যবহার করতে হবে। সম্পদের কি ব্যবহার করতে হবে? দক্ষ ব্যবহার। নির্বাচন সমস্যার প্রধান কারণ অসীম অভাব, সীমিত সম্পদ, দুষ্প্রাপ্যতা, সম্পদের বিকল্প ব্যবহার এবং দক্ষ ব্যবহার। এই টপিকগুলো সুন্দর করে নোট করে রেখে দাও, যা তোমাদের এই জায়গা থেকে এমসিকিউ মাস্ট বি, বহুপদী এমসিকিউ, যেগুলো তোমরা বারবার ভুল করে আসতেছো, এই জিনিসগুলো এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। আরো অনেক কিছু আছে যেগুলো আমরা পেইড ক্লাস আর আলোচনা করব। এখন এখান থেকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা মানে কি? অভাবের তুলনায়, কার তুলনায়? অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা বা অপর্যাপ্ততাকে অর্থনীতিতে কি বলে? দুষ্প্রাপ্যতা বলে। আর নির্বাচনটা মানে কি? নির্বাচনটা মানে হচ্ছে সম্পদের স্বল্পতার প্রেক্ষিতে অনেক অভাবের মধ্য থেকে সর্বাধিক প্রয়োজনীয় অভাবগুলো বাছাই করার পন্থাকে অর্থনীতিতে কি বলে? নির্বাচন বলে। আর নির্বাচন করতে গেলে তিনটা প্রশ্নের সম্মুখীন হই। কি উৎপাদন করব, কার জন্য করব, কিভাবে করব, তার নির্বাচন করাকেই অর্থনীতির কি বলে? মৌলিক সমস্যা। আর যেমন ধরো এখানে যে আমি আগে একটা ভিডিওতে বলছিলাম, আবার বলতেছি, এই যে রুমি, ঝুমি, সুমি, এই রুমি, এই যে ঝুমি, এই যে সুমি, এই রুমি, ঝুমি, সুমি তিনজনই তোমাকে বিয়ে করতে চায়। তুমি একটাকে বিয়ে করলে আরেকটাকে ছেড়ে দিবা। এই ছেড়ে দেওয়া জিনিসটাকে বলবে কি? সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় মানে হচ্ছে অর্থনীতিতে কোনো কিছু পেতে হলে কোনো কিছু ছাড়তে হয়, বা একটা দ্রব্যের অতিরিক্ত একক পাওয়ার জন্য অপর দ্রব্যকে যে উপাদানটুকু ছেড়ে দিতে হয়, যে উপকরণটুকু ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়া অংশটাকে আমরা কি বলবো? সুযোগ ব্যয় বলবো। দেখো, তার মানে কি? রুমিকে বিয়ে করলে ঝুমিকে ছাড়বো, সুমিকে ছাড়বো। আচ্ছা, তোমাদেরকে কমেন্টে আমাকে জানাবা, এই ঝুমি আর সুমির মধ্যে কোনটা তোমার জন্য সুযোগ ব্যয়, তুমি যদি রুমিকে বিয়ে করে থাকো। তার মানে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়ার পরিমাণকে অর্থনীতিতে কি বলে? সুযোগ ব্যয় বলে। সেই ছেড়ে দেওয়ার পরিমাণকে অর্থনীতিতে কি বলে? সুযোগ ব্যয় বলে। মানে সুযোগ ব্যয়, দেখো এখান থেকে অনেক ইম্পর্টেন্ট ব্যাপারটা আসে। তাহলে সুযোগ ব্যয় কত প্রকার? তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে স্থির সুযোগ ব্যয়, ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। তাহলে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য, দেখো আমাদের সংজ্ঞাটা কিভাবে গুছাই রাখছি। একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন ড্যাশ, তাকে ড্যাশ বলে। মানে কি? কম হারে ছাড়লে। কি হারে ছাড়লে? অপর দ্রব্যের উৎপাদন কম হারে ছাড়লে তাকে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় বলে। অপর দ্রব্যের উৎপাদন বেশি হারে ছাড়লে তাকে ক্রমবর্ধমান সুযোগ বলে। থিওরি অফ থিওরি অফ, বেশি ছাড়লেই ক্রমবর্ধমান, বেশি ছাড়লেই ক্রমবর্ধমান। সমান বা স্থির হারে ছাড়লে তাকে স্থির সুযোগ ব্যয় বলে। তার মানে কি? একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন কি? কম হারে ছাড়লে তাকে ক্রমহ্রাসমান, বেশি হারে ছাড়লে তাকে ক্রমবর্ধমান, সমান বা স্থির হারে ছাড়লে তাকে স্থির সুযোগ ব্যয় বলে। এখন এই জায়গা থেকে প্রশ্ন আসে, এটা উত্তল, এটা কি অবতল, সরলরৈখিক। তাহলে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় হয়েছে উত্তল, ক্রমবর্ধমান সুযোগ ব্যয় হয়েছে অবতল, আর সমহার বা স্থির হারে ছাড়লে এটা হচ্ছে কি? সরলরৈখিক। এখন উত্তল আর অবতলের মধ্যে এখন আমি তোমাকে একটা টাস্ক দিয়ে রাখলাম, তোমরা আমাকে বলো যে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় মূল বিন্দুর সাপেক্ষে উত্তল, কেন্দ্রবিন্দুর সাপেক্ষে কি? ক্রমবর্ধমান সুযোগ ব্যয় মূল বিন্দুর সাপেক্ষে অবতল, কেন্দ্রবিন্দুর সাপেক্ষে কি? অবতল মানে কি জানো? উত্তল আর অবতল যারা বুঝো না তারা বুঝো। নাগিন চিনো? নাগিন, এই যে নাগিন, সাপ, সাপের যে এই অংশটা আছে না, এই অংশটা হচ্ছে কি? অবতল। আর এই অংশটা হচ্ছে কি? উত্তল। তার মানে দেখো বলতেছি, এই যে দেখো, এই যে অংশটা, এই দেখো, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে আমাদের কি বিন্দু? মূল বিন্দু। মূল বিন্দুর সাপেক্ষে কি? এই যে নাগিনের এই অংশটা বেরোছে না, তার মানে কি? এটা হচ্ছে কি? অবতল। সেটা কি? অবতল। তার মানে কি? দেখো, বেশি হলে অবতল, বেশি হলে ক্রমবর্ধমান, অবতল। মনে রাখবে মূল বিন্দু সাপেক্ষে, কিন্তু কেন্দ্রবিন্দু সাপেক্ষে কি?
কেন্দ্রবিন্দু সাপেক্ষে কি, এটা তোমাদের টাস্ক অনেক করছো, তোমাদের একটু বাড়ির কাজ দিয়ে রাখলাম। হ্যাঁ, আবার দেখো, আবার একটু খেয়াল করি, দেখো এই যে চিত্রটা, এটা হচ্ছে এই যে দেখো মূলবিন্দু সাপেক্ষে কি, মূলবিন্দু সাপেক্ষে, এই যে মূলবিন্দু সাপেক্ষে কি কি অংশ আছে, উত্তল। ঠিক আছে, আচ্ছা এগুলো পেড ক্লাসে, এগুলো শীটের মতো সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিছি, পেড ক্লাস আরো হবে। দেখো সুযোগ ব্যয়ের সীমাবদ্ধতা মানে কি, সুযোগ ব্যয় হতে হলে তার কি থাকতে হবে, অর্থ ও উপযোগ দ্বারা পরিমাপযোগ্য, কি যোগ্য হবে, অর্থ এবং উপযোগ দ্বারা পরিমাপযোগ্য হলে তার সুযোগ ব্যয় আছে। কিন্তু এখানে আরেকটা কথা বলছে, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা বিকল্প দ্রব্য না থাকলে, কি দ্রব্য না থাকলে, বিকল্প দ্রব্য, বিকল্প সুযোগ ব্যয় মানে কি, একটা পাওয়ার জন্য আরেকটা ছেড়ে দিব, কিন্তু আমি যেটা পাওয়ার জন্য আরেকটা ছেড়ে দিব, ওরকম তো ওটার বিকল্প আরেকটা দ্রব্য থাকতে হবে। যদি না থাকে, যেমন ট্রেনের ইঞ্জিনের কোনো বিকল্প দ্রব্য আছে, তাহলে ট্রেনের ইঞ্জিনের কোনো কি সুযোগ ব্যয় হবে, হবে না। সুযোগ ব্যয়ের জন্য কি থাকতে হবে, অবশ্যই একটা পাওয়ার জন্য আরেকটা ছাড়তে হবে, মানে কি বিকল্প দ্রব্য থাকতে হবে। আর বিকল্প দ্রব্য যদি না থাকে, তাহলে সেখানে কি নাই, সুযোগ ব্যয় নাই, ছাড়ার কোনো অপশন নাই। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে, কৃষিতে কি ধরনের, কৃষিতে সুযোগ ব্যয় হয়, কৃষিতে কি হয়, সুযোগ ব্যয় হয়, শিল্পতে সুযোগ ব্যয় হয় না, হলেও কি হয়, কম হয়। মানে কৃষিতে সুযোগ ব্যয় হবে, শিল্পতে হয় না, হলেও কি হয়, কম হয়। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই যে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা বা সুযোগ ব্যয় রেখা, যে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, বা কৃষিতে কি ধরনের সুযোগ ব্যয় দেখা দেয়, কৃষিতে কি ধরনের সুযোগ ব্যয় দেখা দেয়, আমি উত্তরটা বলে দিই, ক্রমবর্ধমান। তাহলে কৃষিতে কি ধরনের সুযোগ ব্যয় দেখা দেয়, ক্রমবর্ধমান। আর ক্রমবর্ধমান মানে কি, চিত্রটা কি, অবতল। এই কারণে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা সাধারণত অবতল হয়, উৎপাদন সম্ভাবনা রেখা সাধারণত কি হয়, অবতল হয়। এমসিকিউ প্রশ্ন কিন্তু এগুলো আসে। আচ্ছা দেখো, এই জায়গা থেকে আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আর দেখো আরেকটু মনোযোগ নাও, দেখো এই জায়গা থেকে আমাদের প্রশ্ন হলো এক্স দ্রব্য, এটা কি দ্রব্য ভাইয়া, এক্স দ্রব্য, এক্স দ্রব্য। আর এটা হচ্ছে কি, আমার ওয়াই দ্রব্য। আমার একটা জমি আছে, আমার একটা নদী আছে না, আমার একটা জমি আছে। এই জমিতে একটু খেয়াল করো, আমাদের এই জমিতে আমি যদি সম্পূর্ণ জমিতে মনে করো যে এক্স দ্রব্য করি নাই, তাহলে সম্পূর্ণ জমিতে আমি ওয়াই দ্রব্য করতে পারবো কত একক, 130 একক। কত একক, 130 একক। কথা ক্লিয়ার? এখন দেখো আমি এক্স দ্রব্য বাড়াইলাম, মানে কি, এক্স দ্রব্য আমি 50 একক করছি, কত একক করছি, 50 একক। যে কারণে আমি ওয়াই দ্রব্য করতে পারতেছি কত একক, 100 একক। তাহলে 50 একক করার জন্য আমার ওয়াই দ্রব্য ছাড়তে হয়েছে কত একক, 30 একক। তাহলে আমার 50 একক এক্স দ্রব্যের জন্য আমার ওয়াই দ্রব্যের সুযোগ ব্যয় কত, 30 একক ওয়াই দ্রব্য, ছাড়ছি কতটুকু, 30। আবার দেখো এই যে আমি যদি আমি আরো বাড়াই, আমি যদি টোটাল মিলা কত করি, 100 করি, কত করি, এই যে 100, এই যে জমিটুকু আমি সম্পূর্ণ কি করছি, এক্স দ্রব্য করছি, তখন বাকিটুকু আমি কি করছি, 50 আমি কি করছি, ওয়াই দ্রব্য। তার মানে কি একটা বাড়তেছে আরেকটা ছাড়তেছে। আর সম্পূর্ণ জমিতে যদি আমি এক্স দ্রব্য 130 করি, সেক্ষেত্রে আমি কোনো ওয়াই দ্রব্য করব না। তাহলে এই জায়গা থেকে আমরা একটা জিনিস বুঝলাম, খেয়াল করি, এই জায়গা থেকে আমরা একটা জিনিস বুঝলাম, এক্স দ্রব্যের উৎপাদন বাড়াতে গেলে ওয়াই দ্রব্যের উৎপাদন ছাড়তে হচ্ছে। এই যে একটার অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপরটার যে উৎপাদন কতটুকু করে ছাড়তেছি, বিন্দু সাপেক্ষে আমরা বলতে পারি এখানে সুযোগ ব্যয় তৈরি হয়েছে। তাহলে প্রশ্নগুলো তো চলে গেলে তোমাদের ব্যাখ্যা ক্লিয়ার হবে। দেখো এই যে এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় আমাদের যে জিনিসটা দেখা দিছে, খেয়াল করো, এই জায়গায় আমাদের দেখা দিছে, এই জায়গায় হচ্ছে এক্স কত, 130, ওয়াই কত, 0। আর এই জায়গায় এক্স কত, এক্স 0, এক্স এর পরিমাণ কত, 0। একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে প্রথমে এক্স এর মান, পরে কার মান, ওয়াই এর মান। প্রথমে এক্স এর মান, পরে ওয়াই এর মান। এই বিন্দু দ্বারা বোঝাইতেছে 50টা এক্স, কয়টা ওয়াই, 100 ওয়াই। কিন্তু এই বিন্দু দ্বারা কি বোঝাইতেছে, 0 এক্স, 130টা ওয়াই। আর এই বিন্দু দ্বারা কি, 130 এক্স উপরে দিয়ে গেছে, যায় নাই, যে কারণে এখানে ওয়াই কত, 0। তার মানে এই ধরনের চিত্র আসলে তুমি বলবা এই যে 130 ওয়াই এর সুযোগ ব্যয় 130 এক্স, 130 ওয়াই এর সুযোগ ব্যয় কত, 130 এক্স। ঠিক সেম ভাবে 130 এক্স এর সুযোগ ব্যয় হচ্ছে 130 ওয়াই, মানে এর সুযোগ ব্যয় এ, এর সুযোগ ব্যয় এ। কথা ক্লিয়ার? এখন এইখানে বিন্দু তৈরি হয়েছে, এখানে বিন্দু তৈরি হয়েছে, প্রশ্নগুলো আমাদের চলে আসবে। দেখো উত্তরগুলো আসলে আমরা প্রশ্ন দেখে দেখে বলি। 130 মন এক্স দ্রব্যের সুযোগ ব্যয় কত, মানে কি 130 মন এক্স, তার মানে কি এক্স অক্ষ বরাবর গেছি এই জায়গায়। তখন আমি 130 মন এক্স করলে আমি ওয়াই দ্রব্য ছাড়ছি কত, এই মাথাটা এই মাথা, 130 মন কত, ওয়াই। ঠিক 130 মন ওয়াই দ্রব্যের সুযোগ ব্যয় কত, এই 130 মন ওয়াই দ্রব্যের সুযোগ ব্যয় কত, 130 মন এক্স।
ঠিক সেম, এক্স দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন কত হবে? সর্বোচ্চ মানে তুমি ওই জমিতে, তোমার যে জমি ছিল, এই জমিতে যদি তুমি এক্স দ্রব্য করতে চাও, সর্বোচ্চ কয়টা করতে পারবা? সর্বোচ্চ করতে পারবে 130টা। কয়টা? 130টা। আমার এক্স ওয়াই দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন, এই জমিতে তুমি ওয়াই দ্রব্য করতে পারলে সর্বোচ্চ উৎপাদন করতে পারবা। তার মানে সর্বোচ্চ শব্দ থাকলে দুই কানে দুইটা, এক্স অক্ষরটা এক্স এর, ওয়াই অক্ষরটা ওয়াই এর। এক্স অক্ষরটা 130, ওয়াই অক্ষরটা কত? 130। আচ্ছা, এক্স দ্রব্যের উৎপাদন শূন্য হলে, এক্স দ্রব্যের উৎপাদন কত? শূন্য মানে কি? এক্স বরাবর যে যাবা, এক্স বরাবর কত? শূন্য। তারপরে কত? ওয়াই দ্রব্যের উৎপাদন কত হবে? এক্স দ্রব্যের উৎপাদন শূন্য হলে ওয়াই দ্রব্যের উৎপাদন কত হয়েছে ভাইয়া? 130। কত? আবার ওয়াই দ্রব্যের উৎপাদন শূন্য মানে কি? এক্স বরাবর যাইতেই থাকো, এমন একটা জায়গায় যাও যেখানে ওয়াই এর মান কি হয়েছে? শূন্য। এই যাও, এই জায়গায় ওয়াই এর মান কত? শূন্য। এক্স বরাবর 130, ওয়াই বরাবর কত হয়েছে? শূন্য। তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন শূন্য হলে আমার এক্স দ্রব্যের উৎপাদন কত হবে? 130। শুধু সর্বোচ্চ খেলাটা একই একই, সেম সেম। আচ্ছা, এখন দেখো, এক্স দ্রব্যের প্রয়োজন হলে কোন বিন্দুতে উৎপাদন করবে? শুধু এক্স দ্রব্য লাগবে। শুধু কি লাগবো? এক্স দ্রব্য। শুধু কি লাগবো? এক্স দ্রব্য। তার মানে কি? আমার এই যে 130টা এক্স লাগবে, কোনো ওয়াই লাগবে না। শুধু ওয়াই দ্রব্য লাগলে 100, এই যে কোন বিন্দু? এ বিন্দু। তার মানে প্রথমটায় শুধু এক্স দ্রব্য হলে আমার উৎপাদন হবে ডি বিন্দুতে, শুধু ওয়াই দ্রব্য লাগলে আমার উৎপাদন হবে এ বিন্দুতে। কথা কি ভেজাল আছে নাকি ভেজাল নাই? শুধু এক্স দ্রব্য লাগবে মানে কি? 130টা এক্স লাগবে, কোনো ওয়াই লাগবে না। তার মানে বিন্দু কোনটা? ডি। শুধু ওয়াই দ্রব্য লাগবে, শুধু ওয়াই দ্রব্যের প্রয়োজন হলে আমার বিন্দু কোনটা ভাইয়া? এই যে এটা। আমার কত লাগবে বলো? 130। মানে 130 শুধু ওয়াই লাগবে, আর কিছু আমার আর কিছু লাগবে না। তখন আমার বিন্দু কোনটা? এ। তখন আমার বিন্দু কোনটা? এ। এক্স দ্রব্যের তুলনায়, এই যে খেলাটা খেলে দিচ্ছে দেখো, এক্স দ্রব্যের তুলনায় ওয়াই দ্রব্যের প্রয়োজন বেশি হলে, আমি কি বলছি যে অনেক সবাই উত্তর বলে কি ওয়াই দ্রব্যের প্রয়োজন বেশি? ও মাই গড, এই বিন্দুতে না, উত্তর হয় নাই। তোমাকে কি আমি বলছি যে আমার শুধু এক্স দ্রব্য ওয়াই দ্রব্যই লাগবে, এক্স দ্রব্য লাগবে না? এই প্রশ্ন মানে কি? তুলনায় যখন বলছে, এক্স দ্রব্যের তুলনায় ওয়াই দ্রব্যের প্রয়োজন, কার দ্রব্যের প্রয়োজন? ওয়াই দ্রব্যের প্রয়োজন বেশি হলে, ওয়াই মানে কি? ওয়াই বেশি নিমু, এক্স কম। তার মানে কি? যে দাও, এক্স হইতেছে 50, ওয়াই হইতেছে আমার কত? 100। অ্যান্সার এটার জন্য কোনটা? বি। অ্যান্সার কোনটা? বি। অ্যান্সার কোনটা? বি। কিন্তু এই প্রশ্নতে একটা টুইস্ট আছে। এক্স দ্রব্যের তুলনায়, এটাতে কিন্তু প্রত্যেক বছর আসে, কেয়ারফুল। এক্স দ্রব্যের তুলনায় ওয়াই দ্রব্যের প্রয়োজন বেশি হলে, কথা কিন্তু আগের পর্যন্ত আছে, কোন বিন্দুতে উৎপাদনকারী সর্বোচ্চ? সর্বোচ্চ। সর্বোচ্চ হলে কি? কার কোনটা সর্বোচ্চ? এই যে ওয়াই দ্রব্যের, ওয়াই দ্রব্যের প্রয়োজন বেশি মানে কি? ওয়াই দ্রব্যের সর্বোচ্চ। সর্বোচ্চ হলে কিন্তু উৎপাদন এখানে না থেকে আবার কোনটা এসে? এ। তার মানে এই দুইটার মধ্যে প্যাচ হইতেছে, এক্স দ্রব্যের তুলনায় ওয়াই দ্রব্যের প্রয়োজন বেশি হলে তার বিন্দু হবে কোনটা? বি। আবার এক্স দ্রব্যের তুলনায় ওয়াই দ্রব্যের প্রয়োজন বেশি হলে উৎপাদনকারী কোন বিন্দুতে সর্বোচ্চ উৎপাদন করবে? মানে ওয়াই সর্বোচ্চ উৎপাদন, সর্বোচ্চ হলে বিন্দু কোনটা? চান্দিতে। বিন্দু কোনটা? চান্দিতে। কথা কি ক্লিয়ার? তাহলে তোমরা আমাকে বলো তো, আমার কমেন্টে, আশা করি কমেন্টে জানাবো, যে জানাবা তাকে 20 টাকার দিব, ফ্লেক্স লোড দিব, যার উত্তর হবে। এই জায়গায় ওয়াই দ্রব্যের তুলনায় এক্স দ্রব্যের প্রয়োজন বেশি হলে কোন বিন্দুতে উৎপাদন করবে? কোন বিন্দুতে? এক্স দ্রব্যের তুলনায় ওয়াই দ্রব্যের তুলনায় এক্স দ্রব্যের প্রয়োজন বেশি হলে কোন বিন্দুতে উৎপাদন করবে? আর ওয়াই দ্রব্যের তুলনায় এক্স দ্রব্যের প্রয়োজন বেশি হলে কোন বিন্দুতে উৎপাদনকারী সর্বোচ্চ উৎপাদন করবে? এই দুইটা প্রশ্নের উত্তর যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবে তাকে আমি 20 টাকার ফ্লেক্স লোড দেবো। প্রথম জানাই দিলাম, যাও হোয়াটসঅ্যাপে জানাইতে হবে। ওকে, ডান। 100। এই বিন্দুতে এক্স গ্রুপের উৎপাদন কত? আচ্ছা, এই বিন্দুতে এক্স বরাবর কত গেছি? 0। ওয়াই বরাবর কত? 130। আবার বি বিন্দুতে, বি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন কত? এই যে বি বিন্দু, বি বিন্দু, বি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন কত? বি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন এক্স বরাবর কত গেছি? 50। এক্স বরাবর কত? 50। ওয়াই বরাবর কত? 100। আবার দেখো সি বিন্দুতে, সি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন কত? এই যে এক্স বরাবর গেছি কত? এক্স বরাবর গেছি আমি 100, আর ওয়াই বরাবর গেছি কত? 50। আর ডি বিন্দু মানে কি? এক্স বরাবর গেছি আমি কত? 130, ওয়াই বরাবর কত? 0। তার মানে ঘটনা খেলা এখানেই। তো এইটা তোমাদের বাড়ির কাজ, তোমরা এই বাড়ির কাজটা জানাবা, দেখি পারি কতজন পারি। তাহলে দেখো, আমাদের এই টপিকের যে এমসিকিউ ক্লাসগুলো আমরা কিভাবে নিব, আরো স্লো, আরো পেইড ক্লাসে আমরা আরো নিখুঁত ভাবে, মানে তোমার 30-এর 30 এমসিকিউ, 30-এর 30 তোমাকে পেতেই হবে।
সৃজনশীল, সাজেশনমূলক ক্লাস, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ক্লাস, এগুলো ব্যাখ্যা একদম চূড়ান্ত ভাবে আমরা দেব। তাছাড়া আমাদের সাথে আছে কি বাংলা, ইংরেজি, আইসিটির একটি ধামাকা ক্লাস। তো এই যে আমাদের এই ক্লাসগুলো নিয়ে আমরা যে এডুবস একাডেমি তোমাদের সাথে আছি, তোমাদের কাজ হচ্ছে আমাদের এই ক্লাসগুলো শেয়ার করা, বন্ধু বান্ধবদের জানানো, এবং তোমাদের রেজাল্ট ভালো করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে। শুধু তোমরা পাশে থাকো। এবং এই বলে আজকে আমার ক্লাস শেষ করছি। ভালো থাকবা। আল্লাহ হাফেজ।